ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে। তো 50 টাকা আমাদের রয়ে গেল না? একটু পুঁজি তো থাকবে না? একটু 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 করে কোনটা থেকে 20 টাকা, কোনটা থেকে 50 টাকা, কোনটা থেকে ধরেন 200 টাকার জিনিস 100 টাকা, একটু জমলো না? এটা আমাদের সুবিধা হইল না? সেনাপ্রধানের আশ্বাস আর মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে কি তবে কোনো অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে? কেন সেনাবাহিনীর গোপনীয় ফুটেজ রাজনৈতিক দলের হাতে যাচ্ছে? আর কেনই বা ক্যান্টনমেন্টের প্রোটোকল নিয়ে উঠছে বৈষম্যের প্রশ্ন? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি এখন রাজনীতির সবচেয়ে বড় কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। কেন? কারণ এখানে লড়ছেন বাংলাদেশের রাজনীতির আয়রন লেডি খ্যাত ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির সাবেক এই হুইপ এখন স্বতন্ত্র প্রার্থী, কিন্তু তার জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা প্রচুর, এবং এরপরেই ভারতীয় গোয়েন্দা সংস্থা নড়ে চড়ে বসেছে। নির্বাচনের আগে এক অস্বাভাবিক অকল্পনীয় পরিস্থিতি সৃষ্টি করছেন ডক্টর ইউনূস। পঞ্চগড়ের জন্য এটাই 10 দলের প্রতীক। এটা কয় দলের প্রতীক? আবার বলেন, কয় দলের প্রতীক? এটা কয় দলের প্রতীক? শফিকুর রহমান স্যার বলছে যে আপনাদের এই অঞ্চলের একজন আপনাদেরই ভাই, মানে চিটাগাঙ্গের ভাই কর্নেল ওলি সাহেব, উনি প্রথম রিভোল্ট করছিল, এই কথাটা বলছে। এটারই একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে স্বাধীনতার ঘোষক কর্নেল ওলি আহমেদ। অবশেষে ডিবির হাতে আটক হলেন জামাত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাককারী হ্যাকার সরোয়ার আলম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি ক্লিক করেছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক, দেখলে অনেক কিছু জানতে পারবেন। আমি আর কথা বাড়াবো না, মূল নিউজে চলে যাব। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত আপডেট ও গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ডক্টর ইউনূসের নজিরবিহীন ফাঁদে পড়ে আছে সম্ভাব্য পরবর্তী সরকার। অলরেডি ইউনূস সেই ফাঁদে আটকে দিয়েছে। এই আলোচনাটা একটু হার্শ, একটু ব্রুটাল, কিন্তু রিয়ালিটি। পরবর্তী সরকারের হাত পা ইউনূস বেঁধে দিয়েছেন, এবং এই বেঁধে দেওয়াটা সম্পূর্ণ যৌক্তিক এবং জনগণ এটা চায়। বিএনপি ক্ষমতা আসবে, জামাত ক্ষমতা আসবে, ইউনূসের লেগেসি বহন করতে হবে। আর এখানে ইউনূসের লেগেসি মিন্স ব্যক্তি ইউনূসের লেগেসি না, 24 গণঅভ্যুত্থানের লেগেসি। ইউনূস সেই ব্যবস্থা করে গিয়েছেন। আপনি চাইলেই হাসিনার মতো ফেসিস্টে উঠবেন, পারবেন না। আমি একটা কথা বলিনি, গণভোটের ফলাফল, দ্যাট মিনস হায়ের ফলাফল বাস্তবায়ন, দ্যাট মিনস জুলাই সনদ বাস্তবায়নের গ্যারান্টি ছাড়া ইউনূস কারো হাতে ক্ষমতা দিবেন না। এবং শুধু এটা না, আপনি বিএনপি হোক জামাত হোক ক্ষমতা এসে কি করবেন, এমনকি ফরেন পলিসি কিভাবে হবে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক করে দিয়েছেন ডক্টর ইউনূস। ভারতের সাথে মাখামাখি করবেন মানে আপনি কাজই করতে পারবেন না, আপনি সরকার চালাতেই পারবেন না। ইউনূসকে এত হালকা মাল ভাবলে হবে না, কঠিন মাল ইউনূস, অসাধারণ। দর্শক, এক জরুরি পরিস্থিতি, অকল্পনীয় জরুরি পরিস্থিতি। আপনারা জানেন যে 9 তারিখ যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি আছে। নির্বাচনের 3 দিন আগে চুক্তি, পৃথিবীতে এরকম কোনো ঘটনা নাই, বিরল ঘটনা, সেটা হতে যাচ্ছে। এরপরে মানে মূল কথা হচ্ছে ইউনূস সরকারের যে মূল জায়গাটা, যে তারা গণঅভ্যুত্থানের সরকার, সংস্কারের শর্তে তাদেরকে আনা হয়েছে, তারা নতুন বাংলাদেশ গড়ে দিবেন। তারা দ্রুত নির্বাচন চাওয়ার কারণে পরিপূর্ণভাবে পারেন নাই, অনেক কিছু করেছেন, কিন্তু বাকিটা বাস্তবায়নের নিশ্চয়তা নিয়েই তারা যাচ্ছেন। এই জন্য অনেক কিছু সেটআপ আগে দিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস একটা সাস তৈরি করে দিয়েছে, সাস। ওই সাসের বাইরে সম্ভাব্য পরবর্তী সরকার যেতে পারবে না। এটাকে আপনি ফাঁদ বলেন, সাস বলেন, আর শিকল পরানো বলেন, যা বলে শান্তি পান, সমস্যা নেই। ঘটনা এটাই করতে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে হাইকোর্টের রায় এসেছে যে এই সরকার চুক্তি করতে পারে, কোনো সমস্যা নেই, বিদেশিদেরকে পরিচালনার দায়িত্ব দিতে পারে। এর ওইটা বিএনপি আবার মানছে না। বিএনপি এখন এখানে আন্দোলন করছে, আবার আন্দোলনকারীদের তালিকা করছে ইউনূস সরকার। এর মানে কিছুদিন পর ক্ষমতায় যাবে, ক্ষমতা ছেড়ে চলে যাবে স্বাভাবিক হিসাবে। কিন্তু কারা চট্টগ্রাম বন্দর নিয়ে বাড়াবাড়ি করছে, কারা চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, চাঁদাবাজির পক্ষে কারা আন্দোলন করছে, চাঁদা খাওয়ার অধিকারের পক্ষে কারা আন্দোলন করছে, ইউনূস সরকার তাদের বিরুদ্ধে আঙ্গুল বাঁকা করেছে। এর মানে কি, ইউনূস সরকার চলে গেলেও বিএনপি ইচ্ছা মতো চাঁদাবাজি করবে, এটা পারবে না, একদম পড়ে যাবে। ইউনূস সরকার যে সাজ তৈরি করেছে, এর বাইরে গেলে পুরো যাবেন, নষ্ট হয়ে যাবেন। দর্শক, চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসেছে কর্তৃপক্ষ। এখানে বিএনপি ঝামেলা করছে, কিন্তু এই ঝামেলাকে কোনোভাবে ছাড় দিচ্ছে না। এই বলে যে এটা ফাইলটা এখানে থাক, যেভাবে আছে ওইভাবে স্থগিত থাক, কিছুদিন পরে তো নির্বাচন, এটা নির্বাচিত সরকার দেখুক না, এরকম কিছু না। একদম সবকিছু ঠিকঠাক করে ফেলছে। কি করবে, সমাধান করে দিয়ে যাবে। নির্বাচনের একদিন আগেও, এমনকি নির্বাচনের একদিন আগেও ডক্টর ইউনূস সরকার সিদ্ধান্ত নেবে। এমনকি আপনারা দেখছেন যে বিভিন্ন মামলার রায় হচ্ছে, সেই পুলিশ ভ্যানে লাশ পড়ানোর মামলার রায়, নানান কিছু হচ্ছে। চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ এবং ধর্মঘট জনিত অচল অবস্থা নিরসনে এক জরুরি সভা আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকাল 10টায় অনুষ্ঠিতব্য এই সভায় সভাপতিত্ব করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শাখাওয়াত হোসেন। স্বাভাবিকভাবে নীরবে নিবৃত্তে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাওয়ার ইচ্ছা থাকলে এরকম ঘটনা ঘটতো না। এখানে এইসব বিষয়ই এখন সরকারি উপদেষ্টাদের মাথা ঘামানোর প্রশ্নই আসে না। কিন্তু না, এমন ভাবে সরকার কাজ করছে, মনে হচ্ছে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। শুধু এটা না, আরো অনেক বিষয় আছে। দেখেন, এই ইউনূস সরকারকে আপনি কিছু দিয়ে বেকায়দায় ফেলতে পারবেন না।
এই সরকারের উপদেষ্টাদের আপনি অন্যান্য অতীতের অন্তর্বর্তীকালীন সরকারের বা 111 সরকারের মতো বেকায়দা রাখতে পারবেন না। কারণ আরো বিষয় আছে, এবার এমপিদের শপথ পড়াবেন সিইসি, এটা কিন্তু সংবিধানে নাই। সিইসি শপথ পড়াবেন, এটা সংবিধানে নাই, এমপিদের সিইসি শপথ পড়ান না। অতএব এমপিদের শপথ পড়াতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। এরকম আরো অনেক বিষয় যার মাধ্যমে যে ইউরোপ সরকারকে জুলাই সনদকে বৈধতা না দিলে ওই এমপিদের এমপিত্ব পার্লামেন্ট সব অবৈধ। এই ওই সংবিধান 72 সংবিধানকে লাথি দিয়ে ফেলে দেওয়া কাজ আগেই সেরে রাখছেন। এরকম মজার মজার অনেক হিসাব নিকাশ আছে। বন্দরের পরিচালনা কার্যক্রম স্বাভাবিক করা এবং চলমান অস্থিরতায় মোকাবেলায় কার্যকর পথ খুঁজতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এবং আমরা জানি যে বিএনপির সন্ত্রাসী যারা চালাবাজ বন্দরে তাদের তালিকা করা হয়েছে, তাদেরকে ধরা হবে। খবর, নবনির্বাচিত এমপিদের এবার শপথ করাবেন সিইসি। এর মানে ইউনিট সরকারের কার্যক্রম এর বৈধতা দিতে বাধ্য, নইলে সংসদই অবৈধ। এটার মানে হচ্ছে এটা। বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন। বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদ শূন্য থাকায় সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী সিইসি এই দায়িত্ব পালন করবেন। কিসের সংবিধানের বিধান? সিইসি শপথ পড়াবেন, এটা কোনো সিস্টেমই নেই। স্পিকার ডেপুটি স্পিকার নাই, তার জায়গায় রাষ্ট্রপতি অনেক জায়গায়। স্পিকার ডেপুটি স্পিকারের অনেক দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি, আইনমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা। সিইসি কিসের? না, এটা অদ্ভুত, এটা আইনের অ্যানালজিতেও যায় না। যেমন স্পিকারের অনেক কাজ, অনেক দপ্তর, এটা তো আইন মন্ত্রণালয়ের অধীনে আছে, এখন আমরা জানি না। সেখানে শপথ পাবেন তারা, কিন্তু সিইসির উপর দিয়ে দিয়েছেন কেন? এটা একটা খেলা যে আপনার উল্টাপাল্টা কোনো দিকে যেতে পারবেন না। এখানে সংবিধানের ব্যাখ্যাটাকে অনেক কিছু দেওয়া হচ্ছে, এগুলো কিছু না। এখানে একটা নতুন বাংলাদেশের আভাস আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সত্য কথা। কয়েকটা বিষয় খেয়াল করেন। যুক্তরাষ্ট্রের সাথে 9 ফেব্রুয়ারি বাণিজ্য চুক্তি, শপথ পাবেন সিইসি, চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের এই সিরিয়াসনেস, সব মিলিয়ে পরিস্থিতি যা তৈরি হচ্ছে তাতে পুরো পরিস্থিতি একটা ভিন্ন রকমের ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি। এর মধ্য দিয়ে আরো অনেক বিষয় আছে, আরো অনেক নিয়ম কানুন আইন সরকার এখন করে যাচ্ছে বা সাজ তৈরি করে দিয়েছে। কোন নতুন সরকার আসলে পুরোপুরি নিজেদের মতো চলতে পারবে না, 24-এর গণঅভ্যুত্থানের পথে হাঁটতে হবে। যেমন বিএনপি চায় আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে, কিছুতেই পারবে না। এই গণভোটে বিজয়ের মাধ্যমে এমন বন্দোবস্ত কায়েম হবে, বিএনপি চাইলেও নিজেদের মতো কিছু করতে পারবে না যদি ক্ষমতা আসে। জামাত চাইলেও পারবে না। আর জামাতের ক্ষেত্রে কোনো আপত্তি নেই, জামাত ইউনুস সরকারের লেগেসি ধারণ করতে পুরোপুরি রাজি। কিন্তু বিএনপি হিসাব উল্টো, যেহেতু বিএনপি ভারতের দালাল, কিন্তু বিএনপি পারবে না। ক্ষমতা যারাই আসুক তাদের হাত পা বাঁধা, এটা একটা স্বস্তির খবর বটে। আজকের এপিসোডে আসি বিএনপির আর একটা প্ল্যান নিয়ে, শিক্ষিত মানুষের প্যার পুরাই এডুকেশন আর কি। এটা বিএনপির ওয়েবসাইটে আছে, এটা সাহেব দেখান ইংরেজিতে তো কইছে, তাহলে ঠিকই আছে। তাই না কইছে যে 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে, মানে $1000 বিলিয়ন হবে আর কি। ভালো কথা। হাসিনা $1 ট্রিলিয়ন অর্থনীতি করবি করছিল 2041 সালে, দেখি চাও তো হাসিনার চেয়েও এক ধাপ আগে যায় তারেক রহমান কাছে 2034-এ করবি। উরে বাবা রে, 7 বছর আগে দিচ্ছে আর কি। প্রচুর প্ল্যান টর্নেল করতে পারে, তো প্রচুর শিক্ষিত এডুকেশন লোক আছে ওদের দলের মধ্যে, সেই জন্য ওই 7 বছর আগে নিছে। আচ্ছা, এটা আমরা না রোস্টিং করবো, আগে দেখে নিই বাংলাদেশের ইকোনমিক সাইজ কত ইঞ্চি আর কি, এতটুকু কত বিলিয়ন আর কি। এটা মোটামুটি এটি কাছে 520 বিলিয়ন, ধরে নি 520 বিলিয়ন। তো এটা যারা তৈরি করেছে তারাই প্রথম আলোতে লিখেছে কেন $1 ট্রিলিয়ন অর্থনীতি অবাস্তব না। মানে 15 আলো হয়েছে বিএনপির ফেউ। হ্যাঁ, বুঝেন তো, ফেউ বাঘের পিছে যেমন ফেউ থাকে, 15 আলো বিএনপির পিছে ফেউ। তারেক রহমানের চাকর বাকররা হুকা হুয়া করলে কে হুয়া কায় হুয়া শুরু করে 15 আলো। হ্যাঁ, ওই যে একই জিনিস কোয়া শুরু করে। আগে এটি যা যা কইছে তার আগে জয় বাংলা করি, বিএনপি যারা এটা লিখেছে তারাই করছে কি দেখেন, তারা করছে প্রকৃত অর্থে $1 ট্রিলিয়ন অর্থনীতি হইতে হলে আজকের দামে সেই আকারে পৌঁছাইতে হবে। এই জন্য বাংলাদেশকে টানা 1 দশক ধরে 8% বাস্তব প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। প্রবৃদ্ধি মানে হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি আর কি। হ্যাঁ, বুঝেছাও? আচ্ছা, জিডিপি কি আগে এই যে একটু জেনে নি। হ্যাঁ, আমরা তো একটু মূর্খ সুরূপ মানুষ, সেটা জেনে নিলে ভালো আর কি। এগুলো এডুকেশনের কথা মাথার ঢুকে না। তো জিডিপি মানে হইতেছে একটা দেশ এক বছরে যত পণ্য এবং সেবা উৎপাদন করে, এটা হইতেছে জিডিপি। সেটার বাজার মূল্য কত, সেটাই জিডিপি। আরো সহজ করে কইলে দেশটা বছরে মোট কত টাকা কাজ করলো, সেটাই জিডিপি। ধরেন এক বছরে দেশে চাল, কাপড়, ডাল, ওষুধ, বাস ভাড়া, ডাক্তারি সেবা, মোবাইলের সেবা সবকিছু মিলে যত টাকা লেনদেন হইলো আর কি, লেনা এবং দেনা দুটোই সব যোগ করলে যে সংখ্যা আসে সেটাই জিডিপি। বুঝেছাও? তো জিডিপি বড় মানে কলে মানুষ ভালো আছে তা না, এটা সবসময় ঠিক না। এটা একটা মোটা আকার দেখায় যে দেশের অর্থনীতির সাইজ কত, বন্টন দেখায় না। বন্টন বোঝার জন্য অন্য জিনিস দেখতে হয়। তারপরে জিডিপি দেশের অর্থনীতির একটা সূচক, এটা মানতেই হবে। এখন এটা বছর বছর বাড়লে অর্থনীতি ঠিক আছে, বুঝেছাও? আবার দেখেন ওরাই করছে, ওই প্রথম আলোতে করছে, ইতিহাস বলছে এটি অত্যন্ত কঠিন কাজ, বর্তমানে প্রবৃদ্ধি 4% নিচে নেমে আসায় এই লক্ষ্য আরো দূরে সরে যাচ্ছে। ওরাই লিখেছে এটা, আবার ওরাই করছে এটা অত্যন্ত কঠিন কাজ। এই $1 ট্রিলিয়ন কথা এরাই করছে, যাই লিখেছে প্রথম আলোতে ওরাই করছে। ওরাই বিএনপি যাই করছে ক ক ক ক ক আবার ইতিহাসে করছে এটা অত্যন্ত কঠিন কাজ। এটা যে অত্যন্ত কঠিন কাজ তারা যখন জানে, এটা পাবলিককে কেন কইলো? প্রতারণা না এটা? এটা যে কঠিন কাজ তা বোঝার জন্য তো আইনস্টাইন হতে হয় না। বাংলাদেশে
প্রবৃদ্ধি হয়েছিল একবার মাত্র 8-এর কাছাকাছি, 8 কখনোই হয় নাই, একবার 2019 সালে 7.88%, আর একবারও হয়নি 8%। সেইখানে তারা কইতেছে পর পর 10 বছর 8% করে গ্রোথ করা লাগবে, 10 বছর পর পর প্রত্যেক বছর। হ্যাঁ, শুধু তাই না, এই প্রথম আলোর আর্টিকেল কইতেছে অর্থনীতিকে গতিশীল করতে প্রতি বছর অন্তত $10 বিলিয়ন মানসম্পন্ন বেসরকারি বিনিয়োগ প্রয়োজন। উরে বাবা, কি জ্ঞানী মানুষ, পুরাই এডুকেশন হিসাব করে কয়ে দিছে একেবারে $10 বিলিয়ন বেসরকারি মানসম্পন্ন বিনিয়োগ লাগবে। হে প্রচুর জ্ঞানী, তাই না? পুরা পলিসি সোথা মারিছে হাসিনার কাছ থেকে। হাসিনা 10 বিলিয়ন হাসিনার কথা দেখা দিতেছি এই যে ওয়ার্ল্ড ব্যাংকের ডকুমেন্ট থেকে, কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক ক্রিয়েটিং মার্কেটস ইন বাংলাদেশ, এটা 2021 সালের জুন মাসের ডকুমেন্ট, মানে তখন হাসিনা ক্ষমতা। এটা একেবারে লাইন বাই লাইন মারিছে উটি থেকে। মানে বিএনপির এই তথাকথিত পলিসি ডকুমেন্টারি প্রথম আলোর লেখার মাদার ডকুমেন্ট হইতেছে হাসিনার করা পরিকল্পনা। 4 নাম্বার পেজ দেখান, এটা সাহেব এটা কি লিখেছে, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ মানে হাসিনা গভর্নমেন্ট, বুঝেছ, estimates that it will need to increase investment to 35% of GDP ব্র্যাকেটে an additional $10 billion per year from current levels। দেখিস এটা দিয়ে সে এস্টিমেট করেছে এই বিনিয়োগ করলে প্রত্যেক বছর 8% গ্রোথ হয় জিডিপি। মানে আওয়ামী লীগ করেছে, পুরাই হাসিনার প্ল্যান। বিএনপি সেটা নিচ্ছে, নিয়ে দেখাচ্ছে এটা আমার প্ল্যান। আওয়ামী লীগের সবই দিচ্ছে, আওয়ামী লীগের ভোট নিবি, আওয়ামী লীগের জয় বাংলা নিবি, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা নিবি, তা প্ল্যান নিলে অসুবিধা কি? কিন্তু আবার কয় আই হ্যাভ এ প্ল্যান, মানে এটা ওর প্ল্যান। কিন্তু প্ল্যানটা যে হাসিনা সেটা কয় না, সব একই রকম। ফ্যামিলি কার্ডও তো হাসিনার প্ল্যান, আমরা সব দেখে দিব, সবগুলো হাসিনার প্ল্যান। এইবার আসেন বিএনপির এই প্ল্যানে, এই যে প্ল্যান দিছে ওয়েবসাইটে, সেটা আসি। বিএনপি করছে যে সে রেগুলেটরি রিফর্ম করবে, এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, মানে বৈদেশিক বিনিয়োগ, এনবিআর। দেখিস because the BNP has proposed 11 regulatory reforms to make foreign direct investment FDI more appealing to the global community। মানে বাংলাদেশকে আকর্ষণীয় করে তোলা হবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে। কিছু কিছু বিশেষ পাড়া আছে না, মানে মাইয়ারা খদ্দের জন্য সাজা বুঝে ছোট লিপস্টিক লাগাই দেওয়া থাকে না, ইনকা আর কি রাষ্ট্রকে সাজাবি, সোনো পাউডার দিয়ে মাখিবি যেন বিনিয়োগকারী আসে। আরে বেকু, বিদেশি বিনিয়োগ মানে উন্নয়ন না, বিদেশি বিনিয়োগ মানে কর্মসংস্থান না। রাষ্ট্রের কাজ ইনভেস্টর ফ্রেন্ডলি হওয়া না, ওই ইনভেস্টর ফ্রেন্ডলি হবি। রাষ্ট্রের কাজ সিটিজেন ফ্রেন্ডলি হওয়া, নাগরিক ফ্রেন্ডলি হওয়া, নাগরিক বান্ধব হওয়া। নাইজেরিয়া বিপুল এফডিআই এসেছে, প্রচুর এফডিআই আছে, মানুষের ভাগ্যে পরিবর্তন হয় না। মোজাম্বিকে আফ্রিকার মধ্যে এফডিআই জিডিপি রেশিও সর্বোচ্চ, মানে সবচেয়ে বেশি উঠি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে আফ্রিকার দেশগুলোর মধ্যে। দারিদ্র যায়নি। বিএনপি বাংলাদেশের উন্নয়নের জন্য ম্যাজিক বুলেট বানিয়েছে বিদেশি বিনিয়োগ। এফডিআই বাড়লে গ্রোথ নাও আসতে পারে, ইকোনমিক্স অত সোজা না, এটা এইভাবে পেলাম না। বিএনপি বৈদেশিক বিনিয়োগকে অর্থনৈতিক সমস্যার সমাধান হিসেবে দেখিচ্ছে। বাস্তবে বৈদেশিক বিনিয়োগ হলে শক্তিশালী অর্থনীতির উপসর্গ। বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর কোনো নীতি না, এটা নীতির ফলাফল। ইকোনমি ভালো থাকলে বৈদেশিক বিনিয়োগ আসে, এরা বিন্দু মাত্র হোমওয়ার্ক করে না। চমকপ্রদ কথাবার্তা বলবে, কিন্তু নিজেদের তৈরি পলিসি ডকুমেন্ট নিয়ে বসে দেখবেন যে আদৌ তারা সমস্যাটা ধরতেই পারে। আর বৈদেশিক বিনিয়োগ করতে চাইলে আমরা করতে দেবো যে কোনো সেক্টরে, না দেবো না তো। এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীরা কইতে পারে একবার কোন বৈদেশিক বিনিয়োগ দিবেন, আবার বলেন করতে দিবেন না, সেটা কেন? আপনি কেন সব জায়গায় নিবেন না বৈদেশিক বিনিয়োগ? তাহলে কোথায় নেওয়া যায়, কোথায় নেওয়া যায় না, কোথায় নেওয়া উচিত না, সেটা দেখে আসেন, এটা বুঝে দেখি। স্ট্র্যাটেজিক সেক্টর যেটা একটা দেশের না, ওইখানে বৈদেশিক বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, ওটা খুব চিন্তা ভাবনা করে নিতে হয়। অনেক সময় না নেওয়াটাই ভালো। যেমন ধরেন কোনো দেশ যদি কৃষিতে বিনিয়োগ করতে চায়, বীজে বিনিয়োগ করতে চায়, সারে বিনিয়োগ করতে চায়, এটা দেওয়া উচিত না, কারণ এইটা খাদ্যের মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। এটা করলে জ্বালানিতে নেওয়া উচিত না, জমি বা ভূমি বা রিয়েল এস্টেটে বিদেশি বিনিয়োগ নেওয়া উচিত না, কারণ এটা সার্বভৌমত্বের প্রশ্ন। আপনার টেরিটরির মধ্যে, আপনার দেশের মধ্যে একটা ফরেন টেরিটরি ঢুকে যাবে, বিদেশি একটা টেরিটরি ঢুকে যাবে। শিক্ষা বিনিয়োগ করতে দেওয়া উচিত না। আপনার যে প্রজন্ম, তার মন মানসিকতা চেঞ্জ করে দেবে সিলেবাস দিয়ে, শিক্ষা দিয়া। যাই হোক, এই আলাপে আর না ঢুকি, কিন্তু শেষ কথা হইতেছে এই বিনিয়োগ দিয়া বিদেশি রাষ্ট্র আমাদের কোনোভাবে কন্ট্রোল করতেছে কিনা, এটা বিবেচ্য। বৈদেশিক বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগ দেখলেই আনন্দে নেত্য করা যাবে না। প্রশ্ন হইতেছে বৈদেশিক বিনিয়োগ আসবে কিনা, এইটা না। প্রশ্ন হইতেছে এই বৈদেশিক বিনিয়োগ কি রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ায় না কমায়। ওইটা দেখলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এই বৈদেশিক বিনিয়োগ আমরা নিব নাকি নিব না। যাই হোক, বাংলাদেশের অর্থনৈতিক গভীর সমস্যাটা কি আসলে, এটা কি বিএনপি বুঝে? এটা সহজে বুঝে দেখি, এত ইংরেজিতে কথা কইতে হবে না, এটা খুব সহজ বিষয়। আমি আগে একটা আগামী সরকারের ইকোনমিক পলিসি কি হবে তার এটা নিয়ে ভিডিও করেছিলাম, যে এটা না দেখে দেখলে দেখে নিয়ে আজকে আরেকটা অন্য দৃষ্টিকোণ থেকে আরেকটা অ্যাঙ্গেলে আলাপ করবো। বাংলাদেশে কিন্তু বিনিয়োগ সমস্যা না, আসলে এটা বড় সমস্যা না। বাংলাদেশের সমস্যা হইতেছে বিনিয়োগে প্রত্যাশিত ফল আসে না। বাংলাদেশ গরিব কারণ আমাদের টাকা কম তা না, গরিব কারণ 1 টাকায় আধা টাকার কাজ হয়। ধরেন আপনার সিঙ্গারা বানানোর দোকান আছে, আপনি 100 টাকার মাল সামাল কিনলে 250 টাকার সিঙ্গারা বানায় বেচতে পারেন। এখন আপনি আরো 100 টাকা ইনভেস্ট করলেন, আপনি দেখলেন যে এখন 150 টাকার সিঙ্গারা বানাইতেছেন, আগে 250 টাকার সিঙ্গারা বানাইতেন, তাহলে ইনভেস্টমেন্টে লাভ হইলো না ক্ষতি হইলো? হইলো না তো। বাংলাদেশের বিনিয়োগেও একই অবস্থা। অন্যান্য দেশে বিনিয়োগ করলে যে রিটার্ন আসে, বাংলাদেশে তা আসে না। মানে আপনি চুলকান কিন্তু আরাম পান না। অন্যের গাড়ি 1 লিটার তেলে 15 কিলোমিটার যায়, আর আপনার গাড়ি যায় 7 কিলোমিটার। তাহলে বাংলাদেশে কেন ইনভেস্ট করবে কেউ? কার টাকা পড়িছে? এইটারে একাডেমিক ভাষায় বলে ICOR, হাইকোর। এটা মানে কি? এটা মানে হইতেছে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। সহজ ভাষায় এটা একটু বুঝে দেখি।
মানে ধরেন অতিরিক্ত 1 ইউনিট অর্থনৈতিক আউটপুট তৈরি করতে অতিরিক্ত কত ইউনিট বিনিয়োগ করা দরকার, এইটারে ইনভেস্টমেন্ট এফিসিয়েন্সি বলা হয়। বাংলাদেশের ইনভেস্টমেন্ট এফিসিয়েন্সি বা আয়কর, এটা কত জানেন? আয়কর না কলে জানেন 4.27। মানে হলো বাংলাদেশে অতিরিক্ত 1 ইউনিট বা 1% অর্থনৈতিক প্রবৃদ্ধি করতে প্রায় 4.27 ইউনিট বা 4.27% জিডিপির বিনিয়োগ করতে হয়। একটা বাস্তব উদাহরণ দিই, শতাংশ দিয়ে ধরি। ধরেন আমাদের আসলে জিডিপির 30% হচ্ছে বিনিয়োগ। জিডিপির যা সাইজ মানে যে 520 বিলিয়ন, তার 30% হচ্ছে বিনিয়োগ, আর আমাদের প্রবৃদ্ধি হচ্ছে 7%। এটা ধরে নেন আর কি। তাইলে 7% গ্রোথ পাইতে 30% বিনিয়োগের দরকার পড়ছে, তাই না? টাকায় বুঝি, ধরেন 500 বিলিয়ন আমাদের জিডিপি, তাহলে 1% জিডিপি মানে হইতেছে 5 বিলিয়ন, তাই না? ঠিক আছে না? তাহলে 4.27% জিডিপি হইতেছে 21.35 বিলিয়ন, অর্থাৎ 5 বিলিয়ন জিডিপি বাড়াইতে 21 বিলিয়ন নতুন বিনিয়োগ লাগিচ্ছে আমাদের। বুঝেছেন তো হিসাবটা? তার মানে আপনার বিনিয়োগের টাকা ফিরে আসতে 5 বছর সময় লাগবে। টাকা শুধু ফিরে আসতে, লাভের কথা বাদ দেন। এইবার আমাদের এই অঞ্চলের দেশগুলো দেখি। বাংলাদেশ তো দেখলেন যে 4.27, তার মানে 10 বিলিয়ন বিনিয়োগে জিডিপি বৃদ্ধি হয় 2.4 বিলিয়ন। অবশেষে ডিবির হাতে আটক হলেন জামাত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাককারী হ্যাকার সরোয়ার আলম। এই ব্যক্তি কর্মরত আছেন বঙ্গভবনে, অর্থাৎ রাষ্ট্রপতির অফিসে। তিনি সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত আছেন। শেখ হাসিনার আমলে তার নিয়োগ হয় এবং মনে প্রাণে মুজিব প্রেমে গদগদ, এবং শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বিএনপিকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের ভোট থেকে বঞ্চিত করার জন্য এই কাজটি করেছেন। এখন প্রশ্ন আসছে ঘুরে ফিরে যে এই কাজটি কি তিনি নিজের ইচ্ছায় করেছেন নাকি এর সাথে অন্য কেউ জড়িত ছিল? অ্যাকাউন্টটি হ্যাক করার সাথে সাথে যিনি হ্যাক করেন তিনি তো প্রথম জানার কথা, তারপরে তিনি যদি কাউকে শেয়ার করেন বা তার সাথে যদি কেউ সহযোগী থাকে তার জানার কথা। আমরা ফেসবুক পোস্ট যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে সরোয়ার আলম হ্যাক করার সাথে সাথেই সবার আগে এই ব্যাপারে প্রতিবাদ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে আদু নেত্রী মানসুরা আলম। মানসুরা আলম দেখুন, এই যে একটা ছবি তার ঘুরে বেড়ায়, সাদ্দামের জাঙ্গির তলে তিনি ঘুরে বেড়াতেন, সে আবার অন্যজনকে বলে জাঙ্গির তলের লোক। এই মানসুরা আলম গত রাতে ডিবি তাকে আটক করেছে রাজারবাগ তার সরকারি কোয়ার্টার থেকে। আটক করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন তার ক্ষোভের থেকে, এবং বিএনপিকে একটু বেশি ফ্যাসিলিটি দিতে তিনি এই কাজটি করেছেন। শুধু তাই নয়, ওই কাজটি করার পরে তিনি আবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের অ্যাকাউন্টটিও হ্যাক করেছেন, এবং শফিকুল ইসলাম মাসুদ তার অ্যাকাউন্টটিও হ্যাক করে নিজেদের মন গড়া কথা সেখানে তিনি লিখে দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে এখন বিএনপির ভিতরে কেউ কেউ এর সাথে জড়িত আছেন, তিনি প্রাথমিক স্বীকার করেছেন যে তার সাথে অন্য কেউ আছেন। এখন কে কে আছে এটি জাতি জানতে চায়, কারণ এটি নিয়ে অনেক জল ঘোলা করা হয়েছে। বিএনপির হাই এডুকেটেড যেগুলো, মূর্খগুলোর কথা বাদই দিলাম, মূর্খরা তো যা শুনবে সেটি বিশ্বাস করবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা এমন কিছু মানুষদের কাছ থেকে এই ব্যাপারে প্রতিক্রিয়া পেয়েছি যাদেরকে আমরা বেশ ভালো মানের লোক হিসেবে আমরা জানতাম, হায়ার এডুকেটেড, ওয়েল ম্যানার্ড জানা লোক। এমনকি জুলকারনাইন শাহের বিএনপির কর্মী, যিনি বিএনপির অ্যাক্টিভিস্ট, তিনিও এ ব্যাপারে দেখলাম যে খুব আগ্রহ প্রকাশ করছেন এবং যথেষ্ট আগ্রহ প্রকাশ করছেন। এখন এই যে হ্যাক করে একই ধরনের শব্দ কিন্তু সেখানে ব্যবহার করছে, নারীদেরকে উত্তেজিত করে দেবার, নারীদেরকে খেপিয়ে দেবার পোস্ট, সবগুলো বিশ্লেষণ করলে একই বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে বিএনপি নারীদেরকে এই মুহূর্তে প্রচন্ড ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে এই কারণে এখনো বিএনপি না ভোটের পক্ষ ছাড়ে নাই। বিএনপি কিন্তু অবশ্যই না ভোটে ভোট দিবে, ধানের শীষ এবং না। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, তারেক রহমান যতই বলুক যে আপনারা হা ভোটে ভোট দিবেন, যেদিন তারেক রহমানের ওই খবরটি প্রকাশিত হয়েছিল যে তিনি হা ভোটে ভোট চাচ্ছেন, আমি সেদিনই বলেছিলাম যে এটি তার মনের কথা নয়। তিনি উপরে এটি বলেছেন, ভিতরে ভিতরে তার নেতা কর্মীদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন যে তোমরা কিন্তু নায়ের পক্ষে ভোট চাইবে। এই যে প্রমাণ। এই যে তিনি নায়ের পক্ষে কেন যাচ্ছেন? নায়ের পক্ষে এই কারণে যাচ্ছেন কারণ হায়ের পক্ষে ভোট দিলে 10 বছরের বেশি তিনি ক্ষমতায় থাকতে পারবেন না, এবং প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে। তো এই দুটো জিনিসই তো তার জন্য বুমেরাং, এবং এখানে পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার একটা বিষয় রয়েছে। তো তারেক রহমান কি এটি চাইবে? বিএনপি যারা করেন আপনারা বলুন তো, আপনারা জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন? অথচ আপনাদের কিন্তু যোগ্যতা আছে। আমরা বিএনপির এমন কিছু নেতাকে জানি যারা শুধু প্রধানমন্ত্রী নয়, ওয়ার্ল্ড ক্লাস নেতা হবার যোগ্যতা তাদের আছে, কিন্তু তারা কি এই প্রতিবার স্বাক্ষর কোনোদিন রাখতে পারবেন বাংলাদেশে সারা জীবন
তাদের কিন্তু ওই নেতার পায়ের নিচেই থাকতে হবে, ঠিক যেভাবে আমাদের। তো দর্শক, ভিডিওটি দেখলেন, দেখে কি জানলেন, কি বুঝলেন, আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে একটা শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।